নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাবরি মসজিদ মন্তব্য নিয়ে বিতর্কের জের, দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন ফেরাব। দল থেকে সাসপেন্ড হুমায়ুন কবির, তারপরই বহরমপুরের সভা থেকে হুমায়ুনকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। দিতে হবে আর্থিক সাহায্য, মৃত বিএলওদের পরিজনদের নিয়ে কমিশনের সামনে ফের বিক্ষোভ ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে আন্দোলনরত বিএলওদের ঢোকার চেষ্টার অভিযোগ। এসআইআর এর চাপে জনমুখী প্রকল্পের কাজ ব্যাহত না হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে 23 আধিকারিকের টিম গঠন নবান্নর। রাজ্যের এসআইআর এর কাজ নিয়ে আরও বেশি সতর্ক কমিশন। এই সংক্রান্ত ব্যাপারে বিএলও সুপারভাইজার, বিএলও ও বিএলএদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের। স্বাস্থ্যবন্ধু প্রকল্পে 20 দিনে উপকৃত 1 লক্ষ মানুষ, খুশি মুখ্যমন্ত্রী। মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর। বাংলায় এসআইআর এর ফর্ম সংগ্রহের কাজ প্রায় শেষের পথেই। সিইও দপ্তরের তথ্য বলছে 98% বেশি ফর্ম ডিজিটাইজড হয়ে গিয়েছে। মৃত ভোটারের সংখ্যাও বেড়ে 23 লক্ষ পেরিয়েছে। বাংলায় এসআইআর এর ফর্ম সংগ্রহের কাজ প্রায় শেষের পথেই। সিইও দপ্তরের তথ্য বলছে 98%-এরও বেশি ফর্ম ডিজিটাইজড হয়ে গিয়েছে। মৃত ভোটারের সংখ্যাও বেড়েছে। কমিশনের তরফে পাওয়া শেষ আপডেট অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা 23 লক্ষ পেরিয়েছে। আর আপাতত আনকালেক্টেবল ফর্ম 50,22,410-এর কাছাকাছি। এছাড়া অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা 8 লক্ষ পেরিয়েছে। অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা 17.5 লক্ষেরও বেশি। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1.2 লক্ষেরও বেশি। এখন ভোটারদের মনে প্রশ্ন উঠছে, এই আনকালেক্টেবল বলতে ঠিক কাদের বলা হচ্ছে? কমিশন আগেই জানিয়েছে, যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত বা পার্মানেন্টলি শিফটেড, অর্থাৎ যারা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগে এনরোল করা ছিল বা নাম ছিল, এবং অন্যান্যদের মিলিয়ে এই আনকালেক্টেবল। বাকি জেলার তালিকায় রয়েছে কোচবিহার 1,06,203, দার্জিলিং 1,10,389, উত্তর দিনাজপুর 1,54,662, দক্ষিণ দিনাজপুর 73,299, মালদহ 1,73,700, নদিয়া 1,90,858, কলকাতা দক্ষিণ 1,85,957, হুগলি 2,47,736, পূর্ব মেদিনীপুর 1,30,418, পশ্চিম মেদিনীপুর 1,84,508, পুরুলিয়া 1,61,915, বাঁকুড়া 1,20,815, পূর্ব বর্ধমান 1,96,119, বীরভূম 1,58,273, জলপাইগুড়ি 98,419। যদিও কমিশনের বক্তব্য, যেহেতু এখনো একাধিক জেলায় এখনো পর্যন্ত আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। কমিশন খবর পেয়েছে, অনেক জায়গায় 3 বার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলওদের বলছেন, এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। জানিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন স্পেশাল অবজারভার। ঘুরিয়ে জানতেও চেয়েছেন তিনি, ঠিক কার নির্দেশে অপেক্ষা করছেন বিএলওরা। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে নানা অভিযোগ সামনে এসেছে, কিন্তু এই এসআইআর এবার ফিরিয়ে দিল 26 বছর আগের হারিয়ে যাওয়া সন্তানকে বৃদ্ধ বাবা মায়ের কাছে। স্থানীয় বিএলওকে 2 হাত ভরে আশীর্বাদ করলেন বৃদ্ধ দম্পতি। অন্যকে মা বাবা সাজিয়ে ভোটার কার্ড করার অভিযোগ সামনে এসেছে, কিন্তু এবার 26 বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলেকে খুঁজে দিল এসআইআর। শেষ বয়সে এসে ছেলের খোঁজ পেয়ে 2 হাত তুলে বিএলওকে আশীর্বাদ করলেন বৃদ্ধ বাবা মা। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও তার স্ত্রী শান্তনা দত্ত।
প্রশান্ত বাবু ও তার ছেলে তরুণ দত্ত একসময় ধান কেনা বেচার ব্যবসা করতেন। তবে ব্যবসায় লোকসান হতে থাকায় এবং বেশ কিছু লোকের কাছে দেনা করে তা শোধ করতে না পারায় অপমানে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়েছিলেন তরুণ। সে প্রায় ২৬ বছর আগের কথা। বৃদ্ধ দম্পতি তারপর থেকে আর ছেলেকে দেখেননি। তবে পাওনাদারদের চাপ দিন দিন বেড়ে যাওয়ায় জায়গা জমি বিক্রি করে সেই দেনা মেটানো হয়েছে। এরপরেও ছেলের খোঁজ না পাওয়ায় কার্যত অসহায় হয়ে পড়েছিলেন বৃদ্ধ বাবা মা। সম্প্রতি এসআইআর শুরু হতে বৃদ্ধ দম্পতির সঙ্গে তার ছেলে তরুণ দত্তের ফর্মও বাড়িতে এসে দিয়ে গিয়েছিলেন স্থানীয় বিএলও। প্রশান্তবাবু তার নিজের এবং স্ত্রী ও ছেলের ফর্ম পূরণ করে স্থানীয় বিএলওর কাছে জমাও দিয়েছিলেন। গত মাসের ২৯ তারিখ হাবড়ার ২৫৯ নম্বর বুথের বিএলও তপন ধর সেই ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ম্যাপিং করার সময় দেখতে পান প্রশান্ত ছেলে তপনের নাম পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা থেকে আগেই ম্যাপিং করা হয়ে গিয়েছে। বিএলও তপন ধর তখন পশ্চিম মেদিনীপুরের যে জায়গা থেকে তরুণ দত্তের নাম অনলাইনে আপলোড করা হয়েছে সেই জায়গার বিএলওদের সঙ্গে যোগাযোগ করেন। জানান তরুণ তার এলাকার ভোটার, তার বাবা সমস্ত নথি দিয়ে গিয়েছেন। আর সেই সময় ফোনের অন্য প্রান্ত থেকে পশ্চিম মেদিনীপুরের বিএলও জানিয়ে দেন তরুণ নিজে এসে তাকে ফর্ম জমা দিয়ে গিয়েছেন। এরপর ওই দিন রাত ৮টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের সেই বিএলও মারফত হাবড়ার ২৫৯ নম্বর বুথে বিএলও তপন ধর তরুণ ও তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। বাবা মা জানতে পারেন ২৬ বছর আগে বাড়ি ছেড়ে যাওয়া তরুণ মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। কলেজ পড়ুয়া ছেলেও রয়েছে তার। এরপরই তরুণের ছেলে তপনবাবুর কাছ থেকে ফোন নম্বর নিয়ে তার দাদু প্রশান্তকে ফোন করে এবং দুই পরিবারের মধ্যে কথোপকথন হয়। বৃদ্ধ দম্পতি তরুণকে জানায় সমস্ত দেনা তারা মিটিয়ে দিয়েছেন, সে যেন বাড়িতে চলে আসে। পাশাপাশি তিনি এও জানান সবই সম্ভব হয়েছে এই এসআইআর এর কারণে, তাই শেষ বয়সে এসে ছেলেকে ফিরে পেলেন। ছেলে নিখোঁজ হবার পর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন, অনেক খোঁজ খবরও করেছিলেন, কিন্তু ছেলের হদিশ পাননি। এতগুলো বছর পেরিয়ে যাওয়ায় তারা ধরেই নিয়েছিলেন ছেলে হয়তো আর কোনোদিনই ফিরবে না, অথবা কোনো অঘটন ঘটে গিয়েছে। কিন্তু এসআইআর যে তাদের ঘরের আলো জ্বালবে তা তারা ভাবতেও পারেননি। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছর নতুন প্রকল্প, ডায়মন্ড হারবার মডেলে এবার ব্যারাকপুরেও সেবাশ্রয়। হালিশহর থেকে ব্যারাকপুর সেবাশ্রয় শিবির চালু হবে জানিয়েছে সাংসদ পার্থ ভৌমিক। ২৬-এর ভোটের আগে নতুন বছর নতুন পরিষেবা পেতে চলেছেন ব্যারাকপুরবাসী। আম জনতাকে নিখরচায় চিকিৎসা দিতে ডায়মন্ড হারবার মডেলে এবার ব্যারাকপুর সংসদীয় এলাকাতেও শুরু হবে সেবাশ্রয়। জানা গিয়েছে আগামী ৫ই জানুয়ারি ব্যারাকপুরের সংসদীয় এলাকার অন্তর্গত বীজপুর বিধানসভার হালি শহর থেকে ব্যারাকপুর সেবাশ্রয়ের শিবির চালু হবে। পরবর্তীতে সংসদীয় কেন্দ্রের বাকি ৬টি বিধানসভাতেও এই শিবির অনুষ্ঠিত হবে। বুধবার এই ঘোষণা করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসেবে আমরা ৫ই জানুয়ারি পালন করে থাকি। এই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে ব্যারাকপুরের সেবাশ্রয় চালু হবে। পার্থ আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারকে অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ৫ই জানুয়ারি ব্যারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয়। এই সময় ব্যারাকপুরের সাংসদদের পাশে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। উল্লেখ্য, ২৬-এর আগে ফের ডায়মন্ড হারবারে শুরু হয়েছে সেবাশ্রয়। ১ ডিসেম্বর থেকে জনস্বাস্থ্য পরিষেবায় এই প্রকল্প চালু হয়েছে। ডায়মন্ড হারবারের অন্তর্গত মহেশতলা থেকে তার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র দুদিনেই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে সেই স্বাস্থ্য শিবির, যার খতিয়ান সামনে এনে উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জনস্বাস্থ্য পরিষেবায় মানুষই যে আসল তার প্রমাণ ফের দিতে শুরু করেছে সেবাশ্রয় 2। মানুষের পরিষেবা এখানে নিশ্চিত, সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এবার সেই আদলে ব্যারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয়। হাই নিউজ নেটওয়ার্ক। স্বাস্থ্যবন্ধু প্রকল্পে ২০ দিনে উপকৃত ১ লক্ষ মানুষ, খুশি মুখ্যমন্ত্রী। মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ দিনেই ১ লক্ষ পার। ১১ই নভেম্বর রাজ্যে শুরু হয়েছিল স্বাস্থ্যবন্ধু প্রকল্প।
মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটের মতো অভিনব উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজ মাধ্যমে এই প্রকল্পের সাফল্য তুলে ধরে মমতা জানান, মাত্র 20 দিনেই ক্যাম্পে আসা মানুষের সংখ্যা 1 লক্ষ পার হয়ে গিয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 110টি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটকে জনসেবায় যুক্ত করা হয়েছে। আরও 100টি ইউনিট শীঘ্রই এই পরিষেবায় যোগদান করবে। এটি আমাদের সরকারের আরেকটি জনবান্ধব উদ্যোগ। এই বলে উল্লেখ করে মমতা আরও জানান, এখনো পর্যন্ত 1027টি শিবির আয়োজন করা হয়েছে। এই শিবিরগুলিতে যারা এসেছেন তাদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং বয়স্ক। তার কথায়, এই শিবিরগুলিতে শত শত অভাবী মানুষ বিনামূল্যে ল্যাব পরীক্ষা, ইসিজি এবং ইউএসজি সহ প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য আসছেন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং মহিলাদের সেবা প্রদানের জন্য। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এক একটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট যেন ছোট্ট একটি অত্যাধুনিক হাসপাতালের ক্ষুদে সংস্করণ, যেখানে হিমোগ্লোবিন, কমপ্লিট ব্লাড কাউন্ট, প্রেগন্যান্সি, কোলেস্টেরল, কিডনি, লিভার ফাংশন, ইউরিক অ্যাসিড, ইসিজি, চেস্ট এক্সরে সহ 35 ধরনের টেস্ট করার ব্যবস্থা রয়েছে। পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। রয়েছে ইসিজি মেশিন, নেবুলাইজার, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। প্রশিক্ষিত নার্স, বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত রোগ নির্ধারণ করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করছেন। স্বাভাবিকভাবেই জেলার প্রত্যন্ত এলাকাতে এই ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট হাজির হয়ে যাওয়ায় মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। তাদেরকে কষ্ট করে হাসপাতালে যেতে হচ্ছে না, ফলে স্বাস্থ্যবন্ধু শিবিরে ভিড় বাড়ছে। সেদিকে লক্ষ্য রেখেই আরও ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট বাড়িয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসা পরিষেবায় মাইল ফলক তৈরি করার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর আহ্বান, আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি যেখানে প্রতিটি ব্যক্তি তাদের পরিস্থিতি নির্বিশেষে সমান সুযোগ এবং সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। রাজ্য সরকার বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই জানান মুখ্যমন্ত্রী। তার কথায়, আমাদের সরকার জন্ম থেকেই প্রতিবন্ধীদের জীবনচক্র জুড়ে সহায়তা করার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করেছে। মানবিক পেনশন, ছাত্রবৃত্তি, কৃত্রিম উপকরণ বিতরণ এবং সকলের জন্য স্বাস্থ্যসেবার মতো প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য একটি শক্তিশালী সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক তৈরি করেছে। তিনি জানান, সঠিক সময় যাতে সংশোধন করা যায় তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অস্বাভাবিকতা এবং বিকাশগত দেরির বিষয়টি শনাক্ত করার জন্য নবজাতক শিশুদের স্ক্রিনিং করা হচ্ছে। এছাড়াও তাদের জন্য বিশেষ স্কুল পরিচালনা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমস্ত স্কুলে বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাদের দক্ষতা তুলে ধরার চেষ্টা করা হয় যাতে তারা একটি উপযুক্ত জীবিকা অর্জন করতে পারে। একই সঙ্গে সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে বিশেষভাবে সক্ষমরা স্বয়ংসম্পূর্ণ এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি একাধিক কর্মচারী সংগঠন আবেদন জানিয়েছিল মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতার 50% জুড়ে দেওয়া হোক, কিন্তু সেই আর্জিতে সায় দিল না কেন্দ্র। সোমবার সংসদে অর্থমন্ত্রক সাফ জানিয়ে দিল, মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের। সম্প্রতি একাধিক কর্মচারী সংগঠনের আবেদন জানিয়েছিল মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতার 50% জুড়ে দেওয়া হোক, কিন্তু সেই আর্জিতে সায় দিল না কেন্দ্র। সোমবার সংসদে অর্থমন্ত্রক জানিয়ে দিল, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের। অন্যদিকে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে লিখিত জবাবে জানিয়েছেন, মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা জুড়ে দেওয়ার কোনো প্রস্তাবের সরকারের কাছে আসেনি। তাছাড়া বিষয়টি সরকারের বিবেচনাধীনও নয়। মূল্যবৃদ্ধির বিষয়টি মাথায় রেখে ভোক্তা মূল্য সূচক অনুযায়ী প্রতি 6 মাস অন্তর মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়। কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতার 50% জুড়ে দিলে মূল বেতনের পরিমাণ বৃদ্ধি পাবে। পরবর্তীতে অর্থ কমিশন কার্যকর হলে সেই বর্ধিত বেতনের ওপর নির্ধারিত হবে মহার্ঘ ভাতা। কর্মচারী সংগঠনগুলির
ওই দাবির পর কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কিন্তু সোমবার সব জল্পনায় জল ঢালল কেন্দ্র। উল্লেখ্য, 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে অষ্টম পে কমিশন। এর ফলে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে বেসিক থেকে অ্যালাউন্স, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা সবেতেই লাভবান হবেন। এর জেরে সবদিকে ডিএ বাড়বে পেনশনভোগীদের ডিআর। শোনা যাচ্ছে অষ্টম পে কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন 1 লাফে অনেকটা বেড়ে যেতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে বাড়িয়ে 2.86 হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হুহু করে। অর্থাৎ কারো বেসিক বেতন যদি 18,000 টাকা হয়, তবে তার বেসিক বেতন বেড়ে হবে 51,480 টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা সংস্থার শীর্ষ পদে জ্ঞানেশ। বিশ্বমঞ্চে স্বচ্ছতার জন্য স্বীকৃত ভারতের নির্বাচন কমিশন। দেশজোড়া বিতর্কের মধ্যে বিরল সম্মান। আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের 2026 সালে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বুধবার সুইডেনের স্টকহোমে আইডিই এর কাউন্সিল অফ মেম্বার স্টেটসের বৈঠক ছিল। সেখানেই সভাপতি পদে দায়িত্ব নেন জ্ঞানেশ। উপস্থিত ছিলেন সুইডেনে ভারতের রাষ্ট্রদূত অনুরাগ ভূষণ। 1995 সালে প্রতিষ্ঠিত আইডিইএ বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিকাঠামো এবং নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করার চেষ্টা করে। বর্তমানে 35টি দেশ এই সংস্থার সদস্য। ভারত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। এবছর এই সংস্থার সভাপতিত্ব করবেন জ্ঞানেশ কুমার। তিনি দায়িত্ব নিয়েই বলেছেন, শান্তিপূর্ণ, সুসংহত, দীর্ঘকালীন সুস্থিতির জন্য গণতন্ত্র কতটা প্রয়োজনীয় সেটা বোঝাবে ভারত। ভারতের মুখ্য নির্বাচন কমিশনের এই সংস্থার শীর্ষ পদে বসার অর্থ ভারতীয় গণতন্ত্র এখনও বিশ্ববন্দিত। ভারতের নির্বাচন কমিশন বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃত। ঠিক যে সময় দেশের নির্বাচন কমিশন বিরোধীদের নানা প্রশ্নে জর্জরিত, যে সময় বিরোধীরা দেশের ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে গোটা নির্বাচন প্রক্রিয়াকেই কাঠগড়ায় তুলছে, সেই সময় এই স্বীকৃতি বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, জ্ঞানেশ কুমার 1988 সালে ব্যাচের কেরল ক্যাডারে আইএএস অফিসার। সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কাজ করেছেন। 2024 সালের 31 জানুয়ারি তিনি অবসর নেন। চলতি বছর ফেব্রুয়ারি থেকে তিনি মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। সঞ্চার সাথী ইস্যুতে এবার আরও পিছু হটল কেন্দ্র। এই অ্যাপ ফোনে প্রি ইনস্টল থাকার বিষয়ে এবার কেন্দ্র জানিয়ে দিল, বিতর্কিত ওই অ্যাপ ফোনে প্রি ইনস্টল করা থাকবে না। কোনো গ্রাহক চাইলে নিজে থেকে ইনস্টল করবেন আর 5টা সাধারণ অ্যাপের মতো। সঞ্চার সাথী ইস্যুতে এবার আরও পিছু হটল কেন্দ্র। একদিন আগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, ওই অ্যাপে ফোনে প্রি ইনস্টল করা থাকবে, কিন্তু সেটা ফোনে রাখাটা সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছের ওপর। এবার কেন্দ্র জানিয়ে দিল, বিতর্কিত ওই অ্যাপ ফোনে প্রি ইনস্টল করা থাকবে না। কোনো গ্রাহক চাইলে নিজে থেকে ইনস্টল করবেন আর 5টা সাধারণ অ্যাপের মতো। দিন 2 আগে মৌখিকভাবে কেন্দ্র মোবাইল সংস্থাগুলিকে জানিয়ে দেয়, প্রতিটি স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে সাইবার নিরাপত্তা অ্যাপ। চাইলেও যা ডিলিট করতে পারবেন না গ্রাহকরা। বলা হয়েছে 90 দিনের মধ্যে যেসব স্মার্টফোন বাজারে নতুন করে আসবে, সমস্ত স্মার্টফোনে এই অ্যাপটি প্রিলোড করা হবে। বর্তমান বিশ্বের বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী এবং ব্যবহারকারী দেশের মধ্যে প্রথমের দিকেই রয়েছে ভারত। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা 1.2 বিলিয়নেরও বেশি। এই সমস্ত ফোনেই বাধ্যতামূলক সরকারি অ্যাপ যুক্ত করতে চেয়েছিল কেন্দ্র, কিন্তু ওই সঞ্চার সাথী অ্যাপ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশে আসার পরেই ফুঁসে উঠেছে বিরোধীরা। বিরোধীদের দাবি, সাইবার নিরাপত্তা নামে আসলে আম জনতার ফোনে নজরদারির চেষ্টা করছে মোদী সরকার। এই নতুন অ্যাপের মধ্যে পেগাসাস জুজু দেখছে বিরোধীরা। কংগ্রেস সাংবিধানিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলছেন, এটাকে অসাংবিধানিক বললেও কম বলা হয়। এভাবে বিগ ব্রাদাররাও আমাদের ওপর নজরদারি চালাতে পারে না। একই সুরে সবর হয় তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা। শেষমেশ এই প্রবল বিরোধিতার জেরে পিছু হটল কেন্দ্র।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সঞ্চার সাথী অ্যাপে প্রি ইনস্টল বাধ্যতামূলক নয়। কেন্দ্র বলছে, এই নির্দেশ দেওয়া হয়েছিল নাগরিকদের মধ্যে এই অ্যাপ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু ইতিমধ্যে 1.4 কোটি গ্রাহক অ্যাপটি ইনস্টল করেছেন। সির্ফ গত 24 ঘন্টায় 6 লক্ষ মানুষ অ্যাপটি ইনস্টল করেছেন। এতেই বোঝা যাচ্ছে এই অ্যাপে আস্থা রাখছেন গ্রাহকরা, ফলে বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল করার প্রয়োজন নেই এই অ্যাপের। হাই নিউজ নেটওয়ার্ক। দেশজুড়ে আরও উড়ান বাতিল ইন্ডিগোর। টানা 2 দিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যায় জর্জরিত দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা। সেই ধারা অব্যাহত রইল বৃহস্পতিবারও। এর ফলে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দরে। বিক্ষোভ দেখাচ্ছেন বহু যাত্রী। দেশজুড়ে মহা বিপর্যয়ের মুখে ইন্ডিগো এয়ারলাইন্স। টানা 2 দিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যায় জর্জরিত দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা, যার জেরে বহু উড়ান বাতিল এবং বিলম্বিত হচ্ছে। সেই ধারা অব্যাহত রইল 3 নম্বর দিনেও। বৃহস্পতিবার আরও উড়ান বাতিল করল বিমান সংস্থাটি। এর ফলে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দরে। বিক্ষোভ দেখাচ্ছেন বহু যাত্রীরা। বৃহস্পতিবার দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ সহ দেশের একাধিক শহর থেকে অসংখ্য বিমান বাতিল করেছে ইন্ডিগো। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, এদিন সকালে দিল্লি থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর অন্তত 30টি বিমান। একই অবস্থা হায়দ্রাবাদেরও। সেখান থেকে মোট 33টি উড়ান বাতিল করেছে বিমান সংস্থাটি। গোটা ঘটনায় পদক্ষেপ করেছে অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই তারা ইন্ডিগোর কর্তাদের সমন পাঠিয়েছে বলে খবর। এদিকে বিমান সংস্থার অন টাইম পারফরমেন্স নামতে নামতে 35% নেমে গিয়েছে। 2রা ডিসেম্বর মাত্র 35% এবং 1লা ডিসেম্বর 49.5% ফ্লাইট সময় মতো উড়েছে। দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্সের এই পারফরমেন্সে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। বুধবার দেশের একাধিক বিমানবন্দর থেকে সব মিলিয়ে 200টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। কিন্তু কেন এই সমস্যা? শোনা যাচ্ছে, ইন্ডিগো ভয়াবহ রকমের কর্মী সংকটে ভুগছে। এমনিতেই নামমাত্র কর্মীতে কাজ করছিল বিমান সংস্থাটি। নতুন ডিউটি সংক্রান্ত যে নিয়ম ডিজিসিএ করেছে, তাতে আরও বিপাকে পড়েছে সংস্থাটি। ওই নিয়ম অনুযায়ী পাইলটদের ডিউটি আওয়ার দৈনিক সর্বাধিক 8 ঘন্টা এবং সপ্তাহে 35 ঘন্টা হতে পারে। ফলে পাইলটের অভাবেই বহু বিমান গ্রাউন্ড করে দিতে হচ্ছে। সময় চালানো যাচ্ছে না বহু বিমান। সরকারিভাবে এই সমস্যার জন্য ক্ষমা চেয়েছে দেশের বৃহত্তম বিমান সংস্থাটি। ইন্ডিগো জানিয়েছে, বেশ কিছু অপারেশনাল এবং প্রযুক্তিগত সমস্যার জন্য আমাদের পরিষেবার সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই সমস্যা মেটাতে বহুস্তরীয় বন্দোবস্ত করা হচ্ছে। ইন্ডিগোর দাবি, এই পরিষেবার সমস্যার জন্য পদ্ধতিগত কিছু কারণ আছে। দ্রুতই সমস্যা মিটবে। হাই নিউজ নেটওয়ার্ক। বিভিন্ন দেশের নাম, রাজধানী, বিভিন্ন দেশের জাতীয় পতাকা সহ 100রও বেশি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর দিয়ে গিনেস বুক অফ রেকর্ডসের নাম উঠল সাকরাইলের অভ্র দ্বীপের। মাত্র 3 বছরেই শত জ্ঞান। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সাকরাইলের অভ্রদ্বীপ। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের বনপুরা গ্রামের ছোট্ট এক খুদে আজ রাজ্যের গর্ব। মাত্র 3 বছর 5 মাস বয়সেই অভ্রদ্বীপ সেন জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বয়সে একরক্তি হলেও প্রতিভায় যেন ভরপুর এই বিস্ময় বালক। অভ্রদ্বীপের শিক্ষক, আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরাও তার প্রতিভায় মুগ্ধ। কি নেই তার মস্তিষ্কের ঝুলিতে? বিভিন্ন দেশের নাম, তাদের রাজধানী, জাতীয় পতাকা চেনা, ভারতের 29টি রাজ্যের রাজধানী এই ছোট্ট খুদের ঠোঁটস্থ। 100রও বেশি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর সে দিতে পারে অনায়াসেই। শুধু তাই নয়, গায়ত্রী মন্ত্র থেকে নানা ছড়া সবই তার মুখস্থ। অভ্রদ্বীপের বাবা দেবাশিস সেন পেশায় অধ্যাপক এবং মা নমিতা সেন গৃহবধূ। বাড়িতে অধিকাংশ সময় মায়ের সঙ্গেই কাটে তার। খেলতে খেলতেই, শেখানোর পদ্ধতিতেই জন্ম নিয়েছে এই প্রতিভা। বয়স যখন 2-2.5, তখনই বিভিন্ন দেবদেবীর ছবি চেনা, বিভিন্ন দেশের পতাকা শনাক্ত করা, দিন, তারিখ, মাসের নাম মনের ভিতর গেঁথে নেওয়ার ক্ষমতা প্রকাশ পেতে শুরু করে।
খেলার ছলেই মা নমিতা তার মেধাকে পরিচর্যা করেন। খুব অল্প সময়ের মধ্যেই প্রাণী চিহ্নিতকরণ থেকে শুরু করে জাতীয় প্রতীক, রাজ্য রাজধানী একাধিক বিষয়ে সাবলীল দক্ষতা অর্জন করে অভ্রদীপ। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কর্তৃপক্ষ তার প্রতিভা স্বীকৃতি দিতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে পরিবারে। যে বয়সে সাধারণ শিশুদের অক্ষর জ্ঞানও সম্পূর্ণ হয় না, সেই বয়সে অভ্রদীপের এমন বহুমুখী প্রতিভা স্বাভাবিকভাবেই এক বিস্ময়। যখন 2 থেকে 2.5 বছর বয়স, ও খুব ইজিলি সবকিছু মনে রাখতো, যে কোনো পড়া মুখে মুখেও মনে রাখতো, এবং যে কিছু জিনিস আমি দেখিয়ে দিতাম তারপরে ও দেখাতে পারতো খুব ইজিলি। তো তারপরে আমি ধীরে ধীরে ভাবলাম যে ওকে যদি অন্য কোনো কিছু শেখানো যায়, তো আমি একটা ইন্ডিয়ার ম্যাপ আনি, ওখানে বিভিন্ন রাজ্য দেখাই, ও বলতে পারে, দেখাতে পারে যে কোন রাজ্যটা কোন জায়গায়। তারপরে ভাবলাম যে আমি ওকে ক্যাপিটাল শেখাই, ক্যাপিটালগুলো ও বলতে পারে 1-2 দিনের মধ্যেই। ওকে আমি খেলার ছলে শেখাতাম, ও খেলতে থাকতো, আমি পড়তে থাকতাম ওর সামনেই। এইভাবে ও এখন 40টা দেশের রাজধানী বলতে পারে, 29টা রাজ্যের রাজধানী বলতে পারে, অপোজিট ওয়ার্ড বলতে পারে, 100টা জিকে নিয়ে কম্পিটিশন করেছিল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে পারে, কম্পিউটার পার্টস বলতে পারে, ফ্লাওয়ার, ফ্রুটস, ভেহিকেল, সোশ্যাল ওয়ার্কার, এমনকি ও এখন যে 8টা গ্রহ আছে ওগুলোকে আইডেন্টিফাইডও করতে পারে, ওগুলো সম্পর্কেও ও কিছু জানে। পরিবারের পাশাপাশি গ্রামের মানুষেরও গর্ব আজ অভ্রদীপ সেন। খেলার ছলেই তৈরি হওয়া এই প্রতিভা নিয়ে ভবিষ্যতে আরও বড় মঞ্চে পৌঁছবে, এমনটাই প্রত্যাশা সকলের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।